amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. 2024 সালের জুলাই সন্ত্রাসের আগে 2016 সালেও বাংলাদেশে এক ভয়ঙ্কর জুলাই এসেছিল হোলি আর্টিজানে 30 জন মানুষকে হত্যার ভেতর দিয়ে, যাদের মধ্যে 20 জন ছিলেন বিদেশি নাগরিক। আপনার কি মনে হয় হোলি আর্টিজানের সন্ত্রাসীরা কি চেয়েছিল? একটি জঙ্গিবাদী শাসন ব্যবস্থা, তাই তো? নাকি সিরিয়ার আইসিসের মতো শাসন ব্যবস্থা হোক বাংলাদেশে, সেটাই কি চায়নি তারা? আর 2024 সালের জুলাই সন্ত্রাসীরা কি চেয়েছে? তারা কি গণতান্ত্রিক সেকুলার বাংলাদেশ চেয়েছে? মুক্তিযুদ্ধের ভিত্তিতে অর্জিত বাংলাদেশকে অক্ষুণ্ণ রাখতে চেয়েছে? চায়নি। হোলি আর্টিজানের সন্ত্রাসীরা চেয়েছে সিরিয়ার মতো বাংলাদেশ। আর তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে শুরু করে 2024-এর সন্ত্রাসীরা শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেই ফেলেছিল প্রায়। মাঝখানে তারেক রহমানের বর্ধিত ইউনূস সরকার বসিয়ে বিদেশিরা একটি পুরোপুরি জঙ্গি রাষ্ট্র হওয়া থেকে বাংলাদেশকে থামিয়েছে বটে, কিন্তু তাতে শেষ রক্ষা হবে বলে মনে হয় না। 1971 সালে যারা পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা সংগঠিত ভয়ঙ্কর সন্ত্রাসের দোসর, 2024-এ তারাই জুলাই যোদ্ধা, তারাই প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচি পোড়ানো জুলাই সন্ত্রাসী, আর তারাই 2016-তে হোলি আর্টিজানের নিবরাস, রোহান, হাসনাত। আসুন 2016-র সঙ্গে 2024-এর জুলাইকে মিলিয়ে পাঠ করা যাক, মেলানো যাক 1971 সালের জুলাইকেও। কতটুকু মিল আর কতটুকু বেমিল এই 3 জুলাইয়ের মধ্যে? শুধু ভুলবেন না যে 2024-এর জুলাইয়ে কিন্তু সন্ত্রাসীরা ক্ষমতা পেয়েই 2016 সালের সন্ত্রাসীদের মুক্তি করে দেয় 1971 সালে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বানায় সংসদ সদস্য। কেন, কারা, কাদেরকে মুক্ত করলো, কিভাবে মুক্ত করলো, তার সুলুক পেলেই 2016 আর 2024-এর জুলাইয়ের মিলগুলো সঙ্গে 1971 সালের জুলাইয়ের মিলও আপনার সামনে স্পষ্ট হতে একদম সময় নেবে না। 2016 সালের 1 জুলাই রাত 9:40 ঢাকার অভিজাত গুলশানের 79 নম্বর সড়কে হোলি আর্টিজান বেকারিতে 5 সশস্ত্র জঙ্গি প্রবেশ করে। তাদের হাতে ছিল ক্রুড বোমা, চাপাতি, পিস্তল। তারা কয়েক ডজন মানুষকে জিম্মি করে, তারপর শুরু করে নির্মম হত্যাযজ্ঞ। নিহতদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 জন ভারতের, 3 জন বাংলাদেশের নাগরিক। পুলিশের 2 কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে গিয়ে শহীদ হয়েছিলেন। হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট। হামলার পরিকল্পনাকারী প্রধান সমন্বয়কারী ছিল বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তামিম চৌধুরী, যিনি 2013 সালে বাংলাদেশে ফিরে এসে হামলার পরিকল্পনা শুরু করেছিলেন। আর মাঠে সরাসরি নেতৃত্ব দিয়েছিল রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম। এরা কারা? এরা ইংরেজি মিডিয়ামে পড়া সচ্ছল পরিবারের সন্তান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাইরে থেকে যাদের কোনোভাবেই জঙ্গি মনে হওয়ার কথা নয়, অথচ ভেতরে ভেতরে তারা জ্বলছিল রাজাকারের উত্তরসূরির ঠেলে দেওয়া বা উত্তরসূরির শেখানো ঘৃণায়, জাকির নায়েকের বিষ মতাদর্শে লালিত হয়ে। এই হামলার আগে 1.5 বছরে দেশে উগ্রগোষ্ঠী সংশ্লিষ্ট অন্তত 27টি হামলা এবং হত্যার ঘটনা ঘটে, যাতে নিহত হয় 28 জন মানুষ। ব্লগার, লেখক, প্রকাশক, শিয়া সম্প্রদায়, হিন্দু পুরোহিত, বিদেশি নাগরিক সবাই ছিল তাদের টার্গেট। এবার আসুন 2024-এ তথাকথিত জুলাই আন্দোলনে কারা রাস্তায় নেমেছিল। একদিকে বিশেষ পোশাক পরা চরম উগ্রপন্থী, অন্যদিকে পশ্চিমা পোশাকের ইংরেজি মিডিয়ামের ছাত্রছাত্রী, বামপন্থী সংগঠনের নেতাকর্মী, কওমি মাদ্রাসা থেকে পড়ে আসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সেই সব হাসনাত, সার্জিস, মাহফুজ আলমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে। পোশাকে ফারাক, ধর্মাচরণে ফারাক, রাজনীতিতে ফারাক, কিন্তু একটা জায়গায় এদের সবার মিল, তা হলো
রাজাকারের আদর্শের প্রতি টান। 2016 সালের হোলি আর্টিজানের জঙ্গিরা যেমন বাইরে থেকে সাধারণ শিক্ষার্থী, ভেতরে থেকে আইএসের সৈনিক ছিল, ঠিক তেমনি 2024-এর জুলাই সন্ত্রাসীরাও বাইরে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনকারী, কিন্তু ভেতর থেকে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বিরোধী শক্তির হাতিয়ার। কিন্তু 2024-এর জুলাই সন্ত্রাসে হোলি আর্টিজানের চেয়ে একটি অতিরিক্ত বিভীষিকার মাত্রা ছিল। 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল। জুলাই সন্ত্রাসের সময় দক্ষ স্নাইপার দিয়ে ছাদ থেকে সাধারণ জনগণকে গুলি করে হত্যার ভিডিও বাংলাদেশের মানুষ নিজেরাই ছড়িয়ে দিয়েছে। যদিও বিবিসি, সিএনএন, আল জাজিরা একটি ফ্রেমও দেখায়নি এসবের। সেই স্নাইপারের গুলিতে লাশের সংখ্যা বাড়িয়ে সাধারণ মানুষকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছিল পরিকল্পিতভাবে। একসাথে কাজ করেছি, কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজ। ফায়ারিং এ কম লাগছে, সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62 আপনারা নিজে দেখছেন, 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত। হোলি আর্টিজানে জঙ্গিরা প্রকাশ্যে হত্যা করেছিল, আর জুলাই সন্ত্রাসীরা লুকিয়ে মানুষ মেরে দোষ চাপিয়েছিল সরকারের ঘাড়ে। লুকিয়েই বা বলছি কেন, তারা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছে, প্রেগনেন্ট পুলিশ, নারী পুলিশকে তারা পুড়িয়ে মেরেছে। নৃশংসতার ধরন আলাদা, কিন্তু আবার মিলও আছে, আর উদ্দেশ্য তো সম্পূর্ণই একই। এই 2 জুলাইয়ের সংযোগের সবচেয়ে নির্মম প্রমাণটি হলো পুলিশের প্রতি আচরণ। হোলি আর্টিজানে যখন জঙ্গিরা হামলা করলো, পুলিশ প্রথমেই সাহসিকতার সাথে এগিয়ে গেল। গুলশানের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রবিউল করিম এবং বনানী থানার ওসি সালাউদ্দিন খান জঙ্গিদের গ্রেনেড এবং গুলির মুখে শহীদ হলেন। আর সেনাবাহিনী, তারা সময়ক্ষেপণ করল, সাংবাদিক সম্মেলন করল, পরিকল্পনাহীনভাবে বসে রইল। হোলি আর্টিজানে জঙ্গি দমনে পুলিশের সাহসিকতার স্মারক হিসাবে যে ভাস্কর্য নির্মিত হয়েছিল, 2024-এর জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা পেয়ে সেটি আক্রোশে গুড়িয়ে দিয়েছে। কেন? কারণ পুলিশের প্রতি এই 2 জুলাইয়ের সন্ত্রাসীদের ঘৃণা একই শিকড় থেকে উচ্চারিত। 2024-এর জুলাইয়ে পুলিশকে হত্যা করে লাশ ওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে, আর সেনাবাহিনী ঠিক 2016 সালের মতোই নির্লিপ্ত দর্শক হয়ে বসে থেকেছে 2024-এও। পুলিশের প্রতি এই 2 জুলাইয়ের ঘৃণা মূলত মুক্তিযুদ্ধের রাষ্ট্র ব্যবস্থার প্রতি ঘৃণারই প্রকাশ। মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে শয়ে শয়ে পুলিশ হত্যা করেছিল পাকিস্তানি সামরিক বাহিনী, কারণ তারা রিভল্ট করেছিল। এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য সামনে আনা দরকার। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ডয়েচে ভেলেকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে 2024-এর জুলাইয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিতে এসেছিল তারা সরকারের অংশ ছিল। কারওয়ান বাজারে আপনাদের যে প্রথম আলো ভবনে সেখানে হামলা হলো এবং সেখানে ভাঙচুর, আগুন লাগানো হলো এবং স্বাধীন সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতার উপর আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে। আপনি নিজেও বলেছেন। আপনি তখন কি করছিলেন? এমন কোনো লোক ছিলেন না সরকারে যাদের সাথে আমরা যোগাযোগ করি না। আমরা আজকে পরিষ্কার বলতে পারি, একটি উগ্রবাদী গোষ্ঠীর গ্রুপ এর পেছনে কাজ করেছে। তাদের অবস্থান সরকারের ভেতরে ছিল, সরকারের বাইরে ছিল, দেশের বাইরে ছিল। উগ্রবাদী গোষ্ঠীর কাজ এটা ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ করার কোনো কারণ নেই। তিনি নিজে 3 বাহিনীর প্রধান, পুলিশ প্রধান সহ সকলকে ফোন করে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। মতিউর রহমান ভাসুরের নাম মুখে না নিলেও তার কথায় একটি ভয়াবহ সত্য বেরিয়ে পড়েছে, আর সেটি হলো 2016 সালে হোলি আর্টিজানে যে জঙ্গিরা হামলা করেছিল, সেই হামলায় নিহতদের একজন ছিলেন প্রথম আলোর মালিকের নাতি ফারাজ হোসেন। আর 2024-এ এসে সেই একই মতাদর্শের উত্তরসূরি জঙ্গিরাই প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচি পুড়িয়ে দিল। যে পত্রিকা জুলাই সন্ত্রাসকে গণ অভ্যুত্থান বলে মহিমান্বিত করতে অক্লান্ত পরিশ্রম করেছে, সেই পত্রিকাতেই আগুন দিয়েছে তারা। এটাই জঙ্গিবাদের চিরন্তন নিয়ম, সে কাউকে ক্ষমা করে না, সহযোগী কেউ নয়। ফান্দে পড়িয়া বগা কান্দেরে। মতিউর রহমানের আফসোসের মর্মার্থ এটুকুই। এই একটি ঘটনাই প্রমাণ করে যে হোলি আর্টিজানের সন্ত্রাস আর জুলাই সন্ত্রাসের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। উদ্দেশ্য এক, চরিত্র এক, নৃশংসতার ধরনও এক। এবার 3টি জুলাইকে পাশাপাশি রাখুন, 1971, 2016
এবং 2024। 1971 সালের জুলাই মাসে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামস মিলে বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে, সেকুলার উদার অসাম্প্রদায়িক বাংলাদেশকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল। 2016 সালের জুলাইয়ে হোলি আর্টিজানের জঙ্গিরা কূটনৈতিক এলাকায় হামলা করে বিদেশি নাগরিকদের হত্যা করে, বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে ধুলোয় মিশিয়ে দিয়ে প্রমাণ করতে চেয়েছিল যে এই রাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্র, এখানে গণতন্ত্র থাকবে না, সেকুলারিজম থাকবে না, এখানে জঙ্গিবাদ থাকবে। আর 2024 জুলাইয়ে মোল্লা মিলিটারি ডিপ স্টেটের মেটিকুলাস ডিজাইনে পরিচালিত জুলাই সন্ত্রাসীরা সেই একই লক্ষ্যে পরিচালিত হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, সেকুলার উদার বাংলাদেশের বিরুদ্ধে, উন্নয়নের বাংলাদেশের বিরুদ্ধে, অসাম্প্রদায়িক বহুত্ববাদী বাংলাদেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এবং সর্বোপরি একটি গণতান্ত্রিক বাংলাদেশের বিরুদ্ধে। ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোটানকোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে। 71 সালের 16 ডিসেম্বর তুমি আমার স্বাধীনতা ফিরাই নিয়েছো, আমি সেই স্বাধীনতা ফিরাই নিয়ে আসছি এই জুলাই মাসে। পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে, তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল, তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল। 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি না, আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। যে ব্যক্তিটা সিসি নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়েছে তাকে ফুলের তোড়া দেওয়া উচিত ছিল সরকারের। 3 জুলাই 3টি আক্রমণ, একটি টার্গেট, মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ সৃষ্টিকারী বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ হাসিনা। এই মেটিকুলাস ডিজাইনটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। 1975 সালের পর থেকে জিয়াউর রহমান জামায়াত ইসলামীকে রাজনৈতিকভাবে বৈধতা দিলেন। তারপর থেকেই বাংলাদেশকে ধীরে ধীরে পাকিস্তানি মডেলে মোল্লা মিলিটারি জোটের দিকে টেনে নেওয়ার প্রকল্প শুরু হলো। 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ সৃষ্টি হওয়ার পর মুক্তিযুদ্ধ বিরোধীরা একাট্টা হওয়ার সুযোগ পেয়েছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে তারা পুরোপুরি একজোট হয়েছে। তারপর ধাপে ধাপে মার্কিন এজেন্সি, ইউরোপীয় ইউনিয়ন, ডলার পোষিত এনজিও, জোনায়েদ সাকির ভারত বিদ্বেষী গণসংহতি আন্দোলন, শহীদুল আলমের আন্তর্জাতিক নেটওয়ার্ক সব এক সূত্রে গাঁথা হয়েছে। হেফাজতকে রাস্তায় নামানো হলো ভারত বিদ্বেষের মহড়া দিতে, আর মিডিয়ায় প্রথম আলো, ডেইলি স্টার, আমার দেশ, আপাত বিরোধী এই সংবাদ মাধ্যমগুলো একই সুরে সংবাদ পরিবেশন শুরু করলো। বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স সব একই বয়ান ছড়িয়ে দিল। ফেসবুক, ইউটিউব ছেয়ে গেল স্পন্সর্ড গুজবে। পরে সেই প্রমাণগুলো মুছে দেওয়া হয়েছে। জামায়াতের নারী সদস্য এবং বামপন্থী প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সদস্যরা একমত হয়েছিল যে তারা নারী কোটা চায় না। গার্মেন্টস কর্মীদের সাথে কাজ করে এমন মার্কিন ডলার পাওয়া বহু এনজিও খোলামেলা মিথ্যা কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করেছে। শিক্ষক নেটওয়ার্ক নামে রাতারাতি একটি সংগঠন, তারা এই জঙ্গিদেরকে উস্কে দিয়েছে, মাঠে নামিয়েছে। এই মেটিকুলাস ডিজাইনের মর্ম কথাটা সহজ, ঘৃণার ট্রেনিং দাও, সবাইকে এক ছাতার নিচে আনো, তারপর গণভবন দখল করো। ঠিক যেভাবে হোলি আর্টিজানে হামলা করা হয়েছিল, পার্থক্যটা শুধু স্কেলে। 2016 সালে তারা একটি রেস্তোরাঁ দখল করেছিল, 2024 তারা একটি গোটা রাষ্ট্র দখল করেছে। অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় বসেই হোলি আর্টিজানের সাজাপ্রাপ্ত জঙ্গিদের বিশেষ সম্মানের সাথে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে। জুলাই সন্ত্রাসীদের ইন্ডেমনিটি দিয়েছে। জামায়াত ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করেছে। ভাবুন একবার, একই সরকার একই সময়ে 2016 জঙ্গি আর 2024 জঙ্গি, দুই দলকেই ইন্ডেমনিটি দিয়েছে, মুক্ত করে দিয়েছে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এটা কি কাকতালীয়? না, এটা একই মেটিকুলাস ডিজাইনের দুটি অধ্যায়। শেখ হাসিনার আমলে হোলি আর্টিজানের পর 3 বছরে 80 জনেরও বেশি জঙ্গি নিহত, 300রও বেশি গ্রেপ্তার হয়েছিল। আনসার আল ইসলাম, জামায়াতুল আনসার, ফিল হিন্দাল সার্কিয়া, এই সংগঠনগুলোর নেটওয়ার্ক বিধ্বস্ত হয়েছিল। আর আজ সেই সাজাপ্রাপ্ত জঙ্গিরা মুক্ত। ছায়ানট পুড়িয়েছে যারা, উদীচী ভেঙেছে যারা, বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়েছে যারা, 32 ভেঙেছে যারা, তারা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বুক ফুলিয়ে হাঁটছে। এখন গুলশানের যেখানে হোলি আর্টিজান ছিল, সেখানে উঠেছে বহুতল আবাসিক
ভবন। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই কি ভয়াবহতা ঘটেছিল এখানে, ঠিক যেমন বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই 2024-এর জুলাই সন্ত্রাসের আসল চেহারা, যদিও উন্মুক্ত হতে শুরু করেছে মাত্র। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে চাঞ্চল্যকর এবং শিওরে ওঠার মতো তথ্যটি হলো হোলি আর্টিজান হামলায় সাজাপ্রাপ্ত একজন জঙ্গি 2024-এর জুলাই সন্ত্রাসে অংশ নিয়েছে এবং সে অবৈধ ইউনূস সরকারের তথাকথিত জুলাই শহীদদের তালিকায় স্থান পেয়েছে। একবার ভাবুন, 2016 সালে যে মানুষটি নিরীহ বিদেশি নাগরিকদের হত্যার অপরাধে আদালতে দণ্ডিত হয়েছিল, সে 2024 সালে এসে শহীদ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে যে 2 জুলাইয়ের সন্ত্রাসীরা আলাদা নয়, তারা একই দলের, একই মতাদর্শের, একই উদ্দেশ্যের সৈনিক। হোলি আর্টিজানের জঙ্গি আর জুলাই সন্ত্রাসীদের মধ্যে পার্থক্য করতে না পারাটা অবৈধ ইউনূস সরকারের অক্ষমতা নয়, এটা তাদের সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত। জঙ্গিবাদ কাউকে ক্ষমা করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছিল, আজ কি তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপদ? নারীরা সারা বাংলাদেশে অনিরাপদ। এত ধর্ষণ, এত শিশু মৃত্যু, নদীতে লাশ ভাসা, এই বাংলাদেশ কি 71-এর নৃশংসতা মনে করিয়ে দিচ্ছে না? 1971-এর জুলাইয়ে পাকিস্তানি বাহিনী এবং রাজাকাররা একই কাজ করেছিল। 2016-র জুলাইয়ে হোলি আর্টিজানে তাদেরই উত্তরসূরিরা একই কাজ করেছিল। 2024-এর জুলাইয়ে তারাই নতুন মোড়কে একই কাজ করেছে। 3টি জুলাই, একটি ধারাবাহিক ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অবিরাম চলা যুদ্ধ। আর মাঝখান দিয়ে নেচে গিয়ে জন্মদিন পালন করেন বিদেশি দালাল অবৈধ ইউনূস। তার ব্যবসাও সমান তালে চলছে। হোলি আর্টিজান থেকে গণভবন একই সুতোয় বোনা এক ভয়ঙ্কর কাহিনী। 2 জুলাইয়ের চরিত্র এক, পেছনের ছায়াগুলোও এক। আর 1971 সাল থেকে শুরু হওয়া সেই ছায়া থেকে বাংলাদেশকে মুক্ত করার লড়াই এখনও শেষ হয়নি, শেষ হবেও না। মজার ব্যাপার হলো, এবারও এই 3 জুলাইয়ের সন্ত্রাসীদের প্রতিপক্ষ আওয়ামী লীগ। 1971-এও তারা ছিল প্রতিপক্ষ। 1971-এ আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল এদের পরাজিত করে। 2016 সালে পরাজিত করে আওয়ামী লীগ টিকেছিল। এবার আবার আওয়ামী লীগের সামনে তাদের প্রতিহত করার, প্রতিরোধ করার এবং সমূলে নিশ্চিহ্ন করার সুযোগ এসেছে। আওয়ামী লীগ সে সুযোগ, সে নেতৃত্ব দেবে কিনা সেটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে, সেটাও বোঝা যাচ্ছে। এবার হয়তো আর ক্ষমা করবে না। সে 71-এর জুলাইয়ের রাজাকার হোক, 2016 সালের জঙ্গি হোক, আর 2024 সালের জুলাই সন্ত্রাসী এবং তাদের সহযোগীরা হোক। ভালো থাকবেন সবাই।